পড়নেওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো মতো পড়াশোনা করতেছো। তোমাদের ডিসেম্বর মাসে যে প্রাইমারি টেট একটা সম্ভাবনা আছে তাকে কেন্দ্র করে আমরা আমাদের পরিবেশ চ্যাপ্টারটা টপিক ওয়াইজ আমরা স্টাডি করতেছি এবং আমরা পুরো আমাদের সিলেবাসটা কমপ্লিট করব টপিক ওয়াইজ। তার সিলেবাসটা দেখে না আমার কি আছে আগে। যারা কন্টিনিউ ভিডিও দেখেছো তারা জানো অলরেডি সিলেবাসটা কেমন। তবু আমি বলছি যারা প্রথম দেখছো, আমরা আমাদের যে আমরা কন্টেন্ট থেকে আমরা জানি 15 নাম্বার আসবে, সেখান থেকে আমরা প্রথম টপিকটা করে নিয়েছি, দ্বিতীয় টপিক করে নিয়েছি, তৃতীয় টপিক হয়েছে, চতুর্থ টপিকের আমার ইকোলজি করে নিয়েছি, আমরা ইকোসিস্টেম হয়ে গেছে এবং ফুড চেনও হয়ে গেছে। আজকে যে আমরা পড়বো যে শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো, এই টপিকটা তোমাদের সিলেবাসে উল্লেখ না থাকলেও এই যে তোমার 4 নম্বর যে ইউনিটটা আছে ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম, এরই মধ্যেই আছে এগুলো। তাই যেহেতু ডাইরেক্ট ইনডাইরেক্ট তোমার ডাইরেক্ট কোনো উল্লেখ করা নেই, আর এইটা খুব ইম্পর্টেন্ট টপিক। আগের দিন আমরা যেটা করছি খাদ্য জাল, সেটাও এরই মধ্যেই আছে। মানে আমরা যখন করছি সব ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম ও ফুড চেনের আন্ডারে যে টপিকগুলো আছে সেইখানে আমরা পড়তেছি। ঠিক আছে, শুরু করা যাক। আশা করি তোমরা ভালোভাবে পড়ো। কি বলছে? শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো। শক্তি প্রবাহ কাকে বলে? বাস্তুতন্ত্রে সৌরশক্তি রূপান্তরিত হয়ে এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হওয়ার পদ্ধতিকে শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো বলে। তা কি বলছে? বাস্তুতন্ত্রে সৌরশক্তি রূপান্তরিত হয়ে, মানে এইটা বাস্তুতন্ত্রে এটা সৌরশক্তি এটা রূপান্তরিত হয়ে কিসে? উদ্ভিদের খাদ্য। উদ্ভিদ কি করে? সূর্য থেকে আলো নিয়ে শক্তি খাদ্য তৈরি করে বা শক্তি নিজেদের সংগ্রহ করে। সৌরশক্তি কি হয়? উদ্ভিদ কি করে? সৌরশক্তিকে তাদের শরীরে রাসায়নিক স্থিতি শক্তিতে রূপান্তর করে। ঠিক আছে, রাসায়নিক শক্তি রূপান্তর করে। তাহলে কি সৌরশক্তি রূপান্তর হয়ে এক দেহ থেকে অন্য দেহে, মানে সৌরশক্তি থেকে এলো শক্তিটা উদ্ভিদে এলো, উদ্ভিদ থেকে কি ছিল? উদ্ভিদ কে খাচ্ছে? ঘাস, হরিণ খাচ্ছে, সেই শক্তি কিছুটা হরিণে এলো। এক দেহ থেকে অন্য দেহে, অন্য দেহে মানে আবার হরিণ থেকে শিয়াল গেছে, শিয়াল দিকে বাঘে যাচ্ছে, বা যেটা একটা দেহ থেকে উদ্ভিদ থেকে সূর্য থেকে উদ্ভিদ, উদ্ভিদ থেকে হরিণ, হরিণ থেকে শিয়াল, শিয়াল থেকে বাঘ। এই যে একটা পর্যায়ক্রমে শক্তি, মানে সৌর শক্তি মানে সূর্যের শক্তিটা সেটা স্থানান্তর হচ্ছে, তাকে বলা হয়, সেই পদ্ধতি বলা হয় শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো। ঠিক আছে, এটা মনে রাখো। তাহলে এটা বুঝতে পারলো যে সৌরশক্তি প্রথম উদ্ভিদে আসলো, উদ্ভিদ থেকে হরিণ, হরিণ থেকে শিয়াল, শিয়াল থেকে বাঘ। ঠিক আছে, কি বলছে? সৌরশক্তি উদ্ভিদে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। কি বললাম? যে সৌরশক্তি উদ্ভিদে কি শক্তিতে রূপান্তর হয়? রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হওয়ার পর উদ্ভিদ যখন তৃণভোজী প্রাণীর খাদ্যে পরিণত হয়, যখন এই উদ্ভিদকে তৃণভোজী, হরিণ তৃণভোজী, তখন খাদ্যের মধ্যে পুষ্টি স্তর অনুযায়ী শক্তি ধাপে ধাপে ছড়িয়ে পড়ে। পুষ্টি স্তর আমরা টপিক লেভেলটা আমরা পরে পড়ো। টপিক লেভেল মানে এইটা বলেছি যে একটা এই যে টপিক লেভেল, এই টপিক লেভেল মানে পুষ্টি স্তর মানে খাদ্য স্তর। এই স্তরে উদ্ভিদ থাকবে, এই স্তরে তৃণভোজী, এই স্তরে শাকাহারী, শাকাহারী মাংসাশী, এই স্তরে মাংসাশী, সরভূ। এইভাবে যে হয় সেটা বলছে অনুসারে ধাপে ধাপে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তাহলে শক্তি প্রথম সূর্য থেকে উদ্ভিদ, উদ্ভিদ থেকে হিরণ, তৃণভোজী, তৃণভোজী মাংসাশী, মাংসাশী থেকে সর্বভূ। এই বলছিল বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ পর্যায়গুলি কি কি? বাস্তুতন্ত্রে 3টি পর্যায়ে শক্তি প্রবাহিত হয়, যেমন শক্তি অর্জন, শক্তি ব্যবহার, শক্তি স্থানান্তর। এটা একটা তোমার ছবির মধ্যে আমরা বুঝাবো, জিনিসটা দেখো কেমন করে। তখন এই এমনিটা দেখো, প্রথম তো এখানে সূর্য আছে, একটা সূর্য, ঠিক আছে, সূর্য আছে। ড্রয়িংটা তো ভালো না, মোটামুটি বুঝে নাও কনসেপ্টটা হলো। বলছি আমরা পড়ছিলাম কি প্রথমে শক্তি অর্জন। কি বলছিলাম আমরা? শক্তি কি হবে? প্রথমে অর্জন হবে, মানে শক্তি অর্জন হবে, তারপর শক্তি ব্যবহার হবে, তারপর শক্তি স্থানান্তর হবে। জিনিসটা কেমন দেখো ড্রয়িং এর মধ্যে। কি বলছে? প্রথমে সূর্য থেকে ধরো 1000 কিলো শক্তি এসতেছে, ঠিক আছে, সূর্য 1 লাখ শক্তি আছে, ঠিক আছে। সেখান থেকে স্বভোজী উদ্ভিদ, স্বভোজী মানে এখানে তোমাদের উদ্ভিদের কথা বলা হয়েছে, উদ্ভিদ, ঠিক আছে, বা ঘাস, ঘাস ফাস বলা হয়েছে, ঠিক আছে, যে কোনো উদ্ভিদ। এই উদ্ভিদ কত হচ্ছে? 1 লাখ থেকে 10,000 শক্তি সহজে সঞ্চয় করছে, ঠিক আছে। তাহলে কি প্রথমে ছিল আমাদের কি শক্তি অর্জন, উদ্ভিদ সূর্য থেকে শক্তিটা অর্জন করলো, ঠিক আছে। এইবার উদ্ভিদ যখন শক্তিটা অর্জন করলো কি হবে? উদ্ভিদ এবার শক্তি কি উদ্ভিদকে হাত পেরে নিচ্ছে? না,
উদ্ভিদের পাতায় কি আছে আমরা জানি, যারা বাইরে করো, ক্লোরোফিল আছে। ক্লোরোফিলের মাধ্যমে যে উদ্ভিদ বললাম, গাছের উদ্ভিদের রান্নাঘর কাকে বলা হয়? উদ্ভিদের পাতা, গাছের পাতাকে তাদের রান্নাঘর বলা হয়। সেখানে কি থাকে? ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল মেশর করা থাকে। সেখানে সৌরশক্তি কাজে লাগে, বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড এবং মাটি থেকে জল নিয়ে এরা খাদ্য তৈরি করে। তার মানে খাদ্য অর্জন করা, তারপর অর্জন হলো হাজার হাজার কিলো শক্তি। সেই শক্তি কিছুটা এবার নিজের বিভিন্ন কাজে ব্যবহার করবে। যেমন কি উদ্ভিদ যে বাড়তিছে, যে পচন হচ্ছে, শোষণ হচ্ছে, শ্বাস প্রশ্বাস, উদ্ভিদের যে শোষণ কাজে চলছে, মানে দিনের বা উদ্ভিদ কি করে খাদ্য তৈরি করে, মানে সালোক সংশ্লেষ হয়, রাতে শোষণ হয়। মানে উদ্ভিদ দিনের বা যেমন অক্সিজেন নেয়, এটা জানো তোমরা, অনেকে জানো হয় কি জানেন। উদ্ভিদ যেমন আমাদের গাছ থেকে কি হয়, উদ্ভিদ দিনের বেলা বায়ুমণ্ডলে কি নেয়? কার্বন ডাই অক্সাইড নেয়, CO2 নেয়। ঠিক আছে? দিনের বেলা উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড নেয়, রাত্রিবেলা উল্টাটা হয়। কি হয়? উদ্ভিদ রাত্রিবেলা বায়ুমণ্ডল থেকে অক্সিজেন নেয় আর কার্বন ডাই অক্সাইড ছাড়ে। দিনের বেলা কার্বন ডাই অক্সাইড নেয়, অক্সিজেন ছাড়ে। রাত্রিবেলা কি হয়? অক্সিজেন নেয়, কার্বন ডাই অক্সাইড ছাড়ে। এই জন্য বলে না, রাত্রিবেলায় বড় কোনো খুব ঝাপসা গাছে, বট গাছে বা বড় কোনো গাছের গোড়ায় ঘুমাতে নেই। কারণ বলতো, ভূত পেত নয়, গাছের গোড়ায় কি হয়, উদ্ভিদ তার রাত্রেবেলা সে অক্সিজেন নেয়। অক্সিজেন নেয় বায়ুমণ্ডল, গাছ যখন ঝাপড়ায়, খুব যদি এরকম খুব যে বড় গাছ হয়, তুমি তার গাছে বড় রাতে বসে আছো, শুয়ে আছো, ঠিক আছে? অক্সিজেন কি বায়ুমণ্ডল থেকে অক্সিজেন দিচ্ছে রাত্রেবেলা, কি দিচ্ছে? কার্বন ডাই অক্সাইড দিচ্ছে। এবার কি হবে, তুমি রাতে ঘুমিয়ে গেছো, তাহলে কার্বন ডাই অক্সাইড গাছে ছাড়ছে, মানে সেই গাছের গোড়াতে পুরো কার্বন ডাই অক্সাইড ভর্তি হয়ে যাবে। আর আমাদের কার্বন ডাই অক্সাইড ভারী, তাই সেই গাছের গোড়া জমা হইতে পারে। এই জন্য তুই কয় না, বলে ভূত গলা টিপে দিয়েছে, এটা নয়, এটা হচ্ছে যে অলরেডি কার্বন ডাই অক্সাইড জমা হয়ে অলরেডি শ্বাসরোধে মারা যায়। ওই যে খুব ঝাপড়া গাছে, নর্মালি গাছ হবে না, ছোট গাছে বা রোগা পাতলা গাছে হবে না, বট গাছ, আম গাছ, বড় বড় গাছে করে এটা হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে কি হলো, তার শক্তি ব্যবহার করছে, সে কিছুটা শক্তি ব্যবহার করলো, অর্জন করলো, এবং তারপর কিছুটা শক্তি নিজে ব্যবহার করলো। কিসের জন্য ব্যবহার করলো? তার বৃদ্ধির জন্য, কিছুটা ফলের সঞ্চয়ের জন্য, কিছু নিজে বেড়ে রাখার জন্য। এইভাবে কি হয়, বাকি কিছু থাকে, কিছু শক্তি পরবর্তী যে তৃণভোজী যেমন খায়, কোনোটা হরিণ, হরিণ বা খরগোশ যে খায়, যে কিছুটা, তুমি দেখো, তুমি 100 টাকা পেয়েছো, হয়তো মা দিয়েছে, তুমি পুরোটা খরচ করে দিবে? তুমি খরচ করবে না, কিছুটা তুমি ব্যবহার করবে আর কিছুটা জমা রাখবে। সেরকম উদ্ভিদরা কি করে, সূর্য থেকে যে শক্তি সঞ্চয় মানে অর্জন করে, তার ম্যাক্স কিছুটা ব্যবহার করে আর কিছুটা সঞ্চয় রাখে। বলে 90% এরা ব্যবহার করে ফেলে, 10% সঞ্চয় রাখে। এটা মনে রাখো। তাহলে হাজারের কত পার্সেন্ট, যদি সে 100 জমা রাখছে, 900 খরচ করে দিয়েছে। এই যে 100% শক্তিটা কোথায় যায়? তৃণভোজী যখন হরিণ যখন এই উদ্ভিদটাকে খায়, তখন তার দেহে স্থানান্তরিত হয়। বুঝেছো? এইভাবে কি হয়, যে প্রথমে কি হয়, শক্তি অর্জন হলো, তার শক্তির ব্যবহার হলো, তারপর শক্তি স্থানান্তর হয়। এবার উদ্ভিদ থেকে, তৃণ থেকে, যেমন হরিণ থেকে যে আমি তোমার বাঘ ধরি, বাঘের প্রযোজ্য আছে। আমি যে ধরেন ব্যাং, ফড়িং, সাপ আমরা যে পড়েছিলাম আগের দিনে, যে ফুড চেন সেখানে বা ফুড ওয়ে সেখানে এইভাবে আছে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো তিনটা ধাপ কি, যে শক্তি তিনটা ধাপ: প্রথমে অর্জন করা, শক্তি ব্যবহার করা, শক্তি স্থানান্তর। তারপর দেখো, বাস্তুতন্ত্রে শক্তি কিভাবে প্রবাহিত হয়। জিনিসটা দেখো, বাস্তুতন্ত্রে শক্তিটা কি হবে, কোনো পাইপ আছে না জোর করে হাত দিয়ে প্রবাহিত হয়? এরকম হয় না। কি আছে দেখো, সমস্ত শক্তি প্রবাহের মূল উৎস হলো হলো সৌরশক্তি। বলেছিলাম যে সমস্ত শক্তির উৎস হলো সূর্য। সমস্ত শক্তির উৎস কি? সূর্য। যে সূর্য এখানে আছো, এখান থেকে শক্তি, এখান থেকে নিচ্ছে, গাছ নিচ্ছে, ঠিক আছে? সৌরশক্তি যোগান ছাড়া বাস্তুতন্ত্রে কোনো অস্তিত্ব নেই। সূর্য না থাকলে, বলে না, সূর্য না থাকলে কোনো পৃথিবীতে আজ জগৎ হতোই না। মানুষ, পৃথিবীতে যে মানুষের অস্তিত্ব, সেটা সূর্য আছে বলে সম্ভব হয়েছে। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ হওয়া একটি বিশেষ ধরনের আছে, মানে একটা বিশেষ ধরন আছে, ঠিক আছে? যেমন উৎপাদক স্তরে সবুজ উদ্ভিদ সর্বপ্রথম সৌরশক্তিকে সালোক সংশ্লেষ মাধ্যমে নিজের দেহে সঞ্চয় করে, এবং তারপরে ওই সঞ্চিত শক্তি অন্যান্য খাদ্যদের ছড়িয়ে পড়ে। কি বলছিলাম, যারা একটু আগে বুঝেছিলাম, যে সৌরশক্তি উদ্ভিদ কি করে, নিজের দেহে রাসায়নিক শক্তিতে সঞ্চয় করে, ঠিক আছে? তার জন্য মাটি থেকে জল নিল, বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড রান্না করলো, পাতায় পরিফিল করলো, ঠিক আছে? সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে আমার যেমন রান্না বলবে, রান্না বান্না হচ্ছে, ওদের বলে সালোক সংশ্লেষ, এটা হচ্ছে রান্না করার প্রক্রিয়া উদ্ভিদের, এটা মনে রাখবে। ওই সময় ওরা অক্সিজেন নেয়, এই কার্বন ডাই অক্সাইড নেয়, অক্সিজেন স্টোমা, উদ্ভিদের কোরিফিলের গানা অঞ্চলের স্টোমা থাকে না, সেখান থেকে তাপমাত্রা, আমাদের সেটা বায়োলজি আছে অনেক কিছু। তুমি এটা মনে হয় সৌরশক্তিকে রাসায়নিক শক্তি সঞ্চয় করে। দ্বিতীয় হলো উদ্ভিদ এর উৎপাদক। এখন উৎপাদক তৈরি যে করছে, সে হচ্ছে উৎপাদক, ঠিক আছে? এই উদ্ভিদ। দুই আছে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ
সর্বদা একমুখী। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখো। বাস্তুতন্ত্রে শক্তি পাওয়া সর্বদা একমুখী। তার আগে বলে দিই, নিজের সঞ্চয় করে তারপর ওই শক্তি অন্যান্য খাদ্যকে দিয়ে ছড়িয়ে পড়ে। প্রথম উদ্ভিদ হলো, উদ্ভিদ থেকে ইঁদুর গেল, ইঁদুর থেকে সাপ গেছে, সাপ থেকে ব্যাঙ। এই যে দেখো পার্টিকুলার সঞ্চয় হচ্ছে, ঠিক আছে। এখানে শক্তি কি হবে, শক্তি প্রবাহিত হচ্ছে। বলছে শক্তি সর্বদা একমুখী। উদ্ভিদ, সূর্য থেকে উদ্ভিদ, উদ্ভিদ থেকে ইঁদুর, ইঁদুর থেকে সাপ, সাপ থেকে ব্যাজ পাখি। কখনোই শক্তি ব্যাকে আবার বাজ পাখি থেকে সাপে আসবে না, সাপ থেকে ইঁদুরে যাবে না, ইঁদুর থেকে আবার গাছে আসবে না, গাছ থেকে আর সূর্যে ফিরে যাবে না। এটা কখনোই শক্তি প্রবাহিত মানে। তাই শক্তি পাওয়া কি একমুখী, উভয়মুখী নয়। শক্তি পাওয়া সর্বদা একমুখী, এটা মনে রাখবে। যেমন সূর্য থেকে আগত শক্তি প্রথমে উৎপাদক স্তরে সবুজ উদ্ভিদের মধ্যে আবদ্ধ হয় এবং খাদ্য শৃঙ্খলের মধ্যে দিয়ে বিভিন্ন খাদ্য স্তরে শক্তি পৌঁছায়। বললাম, যেটা এখন বললাম তোমাদের। অর্থাৎ শক্তি পাওয়া বাস্তু রীতিতে সর্বদা উৎপাদক স্তর থেকে প্রগৌণ খাদ্য স্তরে পৌঁছাবে। প্রগৌণ মানে এগুলা, এই যেগুলো একটা একটা এখানে গৌণ বলছে, এটাই নিয়ম। প্রগৌণ খাদ্য স্তর থেকে ক্রমশ নিচের দিক থেকে উৎপাদক স্তরে শক্তি পাওয়ার কোনো সুযোগ থাকে না। মানে এদিকে থেকে এদিকে কোনো সুযোগ শক্তি আসবে না। শক্তি সবসময় উপর থেকে। আমি যদি উপরে সূর্য বলি, এরকম যদি সূর্য বলি, তারপর যদি তোমার উদ্ভিদ, হরিণ, ব্যাঙ, সাপ, বাজ পাখি, তার শক্তিটা সবসময় আসতেছে। বাজ পাখি থেকে আবার সূর্য যাবে না, ঠিক আছে। এটাই বলছে তোমার শক্তি একমুখী। জিনিসটা বুঝতে পারছো? ঠিক আছে। 3 নম্বর বৈশিষ্ট্য কি আছে, যেভাবে যেভাবে পরিবেশের মধ্যে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন প্রভৃতি গ্যাসের আবর্তন হয়, সেভাবে বাস্তুতন্ত্রে শক্তির কোনো আবর্তন হয় না। যেমন কি বায়ুমণ্ডলে আমরা জানি অক্সিজেন চক্র, কার্বন ডাই অক্সাইড চক্র, মানে কার্বন ডাই অক্সাইড যখন কি হয়, আমরা যদি দেখো কার্বন ডাই অক্সাইড চক্র, যদি অক্সিজেন চক্র কেমন দেখো, সবুজ উদ্ভিদ যখন সবুজ উদ্ভিদ যখন খাদ্য তৈরি করে, তা বায়ুমণ্ডলে কি হয়, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড নেয় এবং অক্সিজেন ছাড়ে, ঠিক আছে। এই যে চক্রাকার আবর্তন হচ্ছে, এটা কিন্তু কখনোই ইস্যু হয় না, শক্তি তো হয় না। শক্তি সর্বদা একদিকে যায়। বলছিলাম কখনো ব্যাকে আবার সূর্যে ফিরে আসে না, ঠিক আছে। এটা একমুখী বলেছে। 4 নম্বর প্রশ্নটি দিয়েছে, প্রাথমিক স্তর থেকে গৌণ খাদক এবং প্রগৌণ খাদক স্তরে যতই শক্তি স্থানান্তর হয়, ততই শক্তির যোগান কমতে থাকে। এটা আমি পড়বো, লিন্ডম্যানের 10 শতাংশ। মানে দেখেছে প্রাথমিক প্রাথমিক স্তর থেকে, মানে প্রাথমিক স্তরকে এইটা প্রাথমিক স্তর কি আছে তোমার উৎপাদক। এখান থেকে বলছে গৌণ খাদক, যদি উৎপাদক কে আছে ইঁদুর, ইঁদুর তাহলে এখানে গৌণ খাদক। তারপর ইঁদুর কে আছে সাপ, সাপ হচ্ছে প্রগৌণ খাদক। আবার বাজপেয়ীও প্রগৌণ খাদক, ঠিক আছে। গৌণ প্রগৌণ মানে যে আগে এসে সে গৌণ, পরে যে প্রগৌণ, মানে এবার শক্তির যোগান কমতে থাকে। কেমন দেখো, সূর্য থেকে বলছিলাম, সূর্য যদি 1 লক্ষ সূর্য থাকে, মানে 1 লক্ষ যদি সে শক্তি থাকে, তার মধ্যে উদ্ভিদ কত নিচ্ছে, 10,000, 10,000 নিচ্ছে, ঠিক আছে। এখন বলে 10,000, উদ্ভিদ নিচ্ছে 10,000, এখন দিয়েছে এখানে 10,000 নিচ্ছে। সেখান থেকে উদ্ভিদ থেকে এবার সে উদ্ভিদ কি হলো, এটা বুঝালাম, যেটা আমরা যে এখানে বুঝেছিলাম। উদ্ভিদ কিন্তু শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কাজে লাগাচ্ছে, সেখানে কিছু শক্তি ব্যবহার করে। তার 10% শক্তি কি যায়, পরবর্তী ইন্দ্রিয় দরিতে যায়। দেখো 1 লাখের মধ্যে 1, 10, 17,000 অযুত, 10,000-এর 1,000 এসছে মাত্র ইন্দ্রিয় শরীরে, ঠিক আছে। 1,000 ক্যালোরি, ঠিক আছে, কেজি কিলো ক্যালোরি। সেখান থেকে দাও আবার মাত্র 100 ক্যালোরি আসে সাপের দেহেতে। মানে কি, তাই বলছে যোগান কমতে থাকে। এবং তারপর দেখো একমাত্র ইগলের শরীরে আসে কত, 10 ক্যালোরি। মানে উদ্ভিদের কত শক্তি থাকে দেখো, তার মধ্যে কেউ যদি ডাইরেক্ট উদ্ভিদ খেয়ে নেয়, তাহলে তার মধ্যে সব শক্তি চলে যাবে। এই জন্য দেখো না, চায়না লোক সব কাঁচা জিনিস খাচ্ছে, কাঁচা জিনিস যা পাচ্ছে খেয়ে নিচ্ছে। তার মানে কি, এদের মধ্যে বুদ্ধিটা বেশি, এদের মানে ইমিউনিটি পাওয়ারটা বেশি। কি ইমিউনিটি পাওয়ার বেশি না, তাহলে এদের মধ্যে এনার্জিটা বেশি পাচ্ছে। এই জন্য কাঁচা জিনিস খাচ্ছি বেশি, বলছে না। কাঁচা জিনিস সিদ্ধ করে খাওয়া মানে, পুড়িয়ে খাওয়া মানে, আগুনে ঝলসে খাওয়া মানে ওর এনার্জিটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তাহলে বাজ পাখি যেখানে ধরো সর্বোচ্চ স্তরে বাজ পাখি আছে, বাজ পাখি এনার্জিটা কম পাচ্ছে। সব সব থেকে বেশি এনার্জি উদ্ভিদের আছে, উদ্ভিদ থেকে ইঁদুরের পাচ্ছে। বুঝতে পারছো জিনিসটা? এই যে বলছে যে ততই শক্তির যোগান কমতে থাকে। 5 নম্বর গেছে, বাস্তুতন্ত্রের শক্তির প্রভাব তাপ গতিবিদ্যায় প্রথম ও দ্বিতীয় সূত্র মেনে চলে। এটা তোমাদের বলবো, তাপ গতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্র কি, সেটা তোমাদের আমি একটু ডিসকাস করে দিচ্ছি। দেখো এটা পরের স্লাইড ছিল, তবে আমাদের সঙ্গে সঙ্গে বুঝিয়ে দিচ্ছি কেন, যাতে তোমার আন্ডারস্ট্যান্ডিং থাকে। বলছে বাস্তুতন্ত্রের শক্তি প্রভাব বা তাপ গতিবিদ্যা, শক্তি প্রভাব তাপ গতিবিদ্যার সূত্র মেনে চলে। তাপ গতিবিদ্যার সূত্রটা কি, এখানে আমি বৈশিষ্ট্য পড়ছিলাম। তাপ গতিবিদ্যার সূত্রটা কি, এই যে বলছে না বৈশিষ্ট্য, যে বাস্তুতন্ত্রে শক্তি প্রভাব তাপ গতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্র মেনে চলে। প্রথম ও দ্বিতীয় সূত্র কি বলছে, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ তাপ গতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্র অনুসরণ করে। তাপ গতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স
এর প্রথম সূত্র বলা হয়েছে শক্তিকে রূপান্তরিত করা যায় কিন্তু ধ্বংস করা যায় না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথম সূত্র, ঠিক আছে? এসের মতো তোমার সূত্রগুলো আছে, ঠিক আছে? শক্তিকে রূপান্তরিত করা যায়, ধ্বংস করা যায় না। তখন আমরা কি রূপান্তর মানে কি, শক্তি এখান থেকে উদ্ভিদ থেকে ইঁদুরে গেল, ইঁদুর থেকে সাপে গেল, সাপেতে বাজ পাখি গেল, আবার শেষ হয়ে গেল, কিন্তু এখন ধ্বংস করতে পারবে না। শক্তি সংশয় মানে ও যাবে, রূপান্তর হয়ে যাবে। আবার দেখো এই বাজ পাখি মারা গেলে কি হবে, মাটিতে মিশে যাবে, সেই শক্তি মাটিতে শান্ত হবে, সে মাটি থেকে আবার উদ্ভিদ নিবে। মানে শক্তি কখনোই তোমার তোমার হবে না, ধ্বংস করা যাবে না, রূপান্তরিত হবে শুধু। আবার দ্বিতীয় সূত্র বলা হয়েছে শক্তি রূপান্তর হওয়ার সময় হ্রাস পায়। এটা দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র মানে শক্তিকে রূপান্তরিত করা যায়, কখনো ধ্বংস করা যায় না। দ্বিতীয় বলছে শক্তি যখন রূপান্তরিত হবে মানে এক দিকে থেকে অন্য দিকে, তখন তার পরিমাণটা একটু হ্রাস পেয়ে যাবে। আমরা জানি, বলেছিলাম এখনই যে তা কিছুটা করে কমে যাচ্ছে। সে 10,000 ক্যালোরি ছিল, সেখান থেকে 1,000 ক্যালোরি পেয়েছে। দ্বিতীয় পেয়েছে 100 ক্যালোরি, তারপর 10 ক্যালোরি। তাহলে তাপবিদ্যুৎ গতিবিদ্যা দুটো সূত্র মনে রাখলে বুঝলে যে প্রথম হলো শক্তি রূপান্তর করা যায়, ধ্বংস করা যায় না। দ্বিতীয় সূত্র হলো যে শক্তিকে যখন তা রূপান্তরিত হয়, এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হয়, তাতে কি হয়, শক্তি কিছুটা হ্রাস পেয়ে যায়। এটাই বলছে। বাস্তুতন্ত্রের সৌরশক্তি থেকে উদ্ভিদ দিয়ে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হওয়ার তাপগতিবিদ্যা প্রথম সূত্র কি অনুসরণ করে। এটা মানে তাপগতিবিদ্যা যে প্রথম সূত্র, যে শক্তি ধ্বংস হয় না, স্থানান্তরিত হয়, এটা চলে। আবার বিভিন্ন খাদক স্তরে রূপান্তর হওয়ার সময় যে শক্তি হ্রাস পায় তা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র মেনে চলে। এটাই বলেছে বাস্তুতন্ত্র কি হয়, তাপগতিবিদ্যা দুটো সূত্রই মেনে চলে। প্রথম হলো শক্তিকে ধ্বংস করা যায় না, শক্তি এক দেহ থেকে অন্য দেহে রূপান্তরিত হয়। উদ্ভিদ থেকে সূর্য থেকে উদ্ভিদে এলো, উদ্ভিদ থেকে ইঁদুরে গেল, এখানে রূপান্তরিত হচ্ছে। এবং কিছুটা পরে শক্তি হ্রাস পেয়ে যায়। যেমন সূর্য থেকে যদি 1 লাখ আসে, সেখান থেকে 10,000, 10,000 থেকে 1,000 ক্যালোরি, তারপরে 100 ক্যালোরি, তারপরে 10 ক্যালোরি। এই যে যাওয়ার সময়, রাস্তা দিয়ে যাওয়ার সময় এক দিক থেকে অন্য দিকে কিছুটা শক্তি কমে যাচ্ছে। এটাই হচ্ছে তাপগতিবিদ্যা দুটো সূত্র। তাহলে আশা করি 5 নম্বরের পয়েন্টটা বুঝিয়ে দিলাম, তার সঙ্গে এই পয়েন্টটা আমরা বুঝিয়ে দিলাম, ঠিক আছে? এই ছবিটা আমি বোঝাচ্ছি না ডিটেলসে, যে শক্তি কমে যাচ্ছে, এইভাবে যাচ্ছে। এইবার দেখো লিন্ডম্যান নামক এক বৈজ্ঞানিক, সে 10% সূত্র দিয়েছিলেন। তিনি গবেষণা করে দেখেছেন যে শক্তি তো স্থানান্তর হচ্ছে, এই যে এখান থেকে উদ্ভিদ থেকে পোকামাকড়, পোকামাকড় থেকে ইঁদুর, ইঁদুর থেকে বাজ পাখি, বা আমরা এই ছবিটা দেখি যে উদ্ভিদ থেকে ইঁদুর, ইঁদুর থেকে সাপ, সাপ থেকে বাজ পাখি, এটাও দেখি। প্রতি ক্ষেত্রে বলেছে বিজ্ঞানী লিন্ডম্যান রয়ম্যান্ড রয়ম্যান্ড লিন্ডম্যান 1942 সালে তার বিখ্যাত 10% নিয়ম নীতি দেন। মানে 10% সূত্রটা কি, এই নিয়ে প্রথম বলছে। আমরা বলছি শক্তি এক দেহ থেকে অন্য দেহে যাচ্ছে, কিন্তু কত হিসাবে যাচ্ছে সেটা প্রথমে লিন্ডম্যান গবেষণা করে অনেক কিছু করে দেখেছে। তার মত অনুসারে 10% বাস্তুতন্ত্রের মধ্যে শক্তি প্রবাহের ক্রমহ্রাসমান বৈশিষ্ট্য ব্যাখ্যা করেন। তিনি 10% শক্তি হ্রাসমান বৈশিষ্ট্য করেন। এই তথ্য অনুসারে দেখা যায় খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরে 10% শক্তি দেহ গঠনের কাজে ব্যবহৃত হয়। তার মানে কি বলছে জিনিসটা দেখো, এই ছবি দেখো, লিন্ডম্যানের ভালো একটা ধারণা আছে বলে আমরা যখন বুঝে গেলাম যে শক্তি স্থানান্তর হচ্ছে, আমরা যখন ছবি থেকে বুঝে গেলাম বা এই ছবি থেকে বুঝে গেলাম যে এক দিক থেকে অন্য দিকে শক্তি স্থানান্তর হচ্ছে, বা এই ছবি দেখে, তখন লিন্ডম্যান গবেষণা করলেন, মানে উনি যখন গবেষণা করলেন যে শক্তি যাচ্ছে, শক্তিটা কত যাচ্ছে, পুরো 100টাই যাচ্ছে, সূর্য থেকে যা পেলো কি ততটাই চলে যাচ্ছে, সূর্য থেকে যা উদ্ভিদ পেলো পুরোটা কি ইঁদুর খেয়ে নিচ্ছে, ইঁদুর থেকে যা থাকে পুরো সাপে চলে যাচ্ছে, না। ইনি বলছেন না, মাত্র 10% যাচ্ছে। সেটা কি হবে, সূর্য থেকে যে শক্তিটা পাচ্ছে, বললাম 1 লাখ করে বুঝে দিলাম তোমাকে, সেটা ধরো আমি 1,000, কে উদ্ভিদ নিচ্ছে 1,000, সেই 1,000 মধ্যে যেটা আগে একটু বুঝেছিলাম 90% সে উদ্ভিদ তার কাজে ব্যবহার করে দিয়েছে, যেটা আগে একটু বুঝেছিলাম, সেইটাই বলছে লিন্ডম্যান 10% বলেছে। 90%, ধরো 100 টাকা, 90% সে 90% উদ্ভিদ তার কাজে ব্যবহার করছে, কাজে মানে সে নিজে বাড়ছে, নিজে ফুল ফল হচ্ছে, কিছু ফলের সঞ্চয় করে রেখেছে। এইবার কিছুটা সঞ্চয় করেছে, তার মধ্যে 10% কি আছে, দ্বিতীয় স্তরে যাচ্ছে। দ্বিতীয় স্তরে কি ধরি আমি, এখানে ফড়িং আছে বা পোকামাকড়, তারা মাত্র উদ্ভিদ থেকে যে খাদ্য খাচ্ছে মাত্র 10% পাচ্ছে। 10%, মানে 1 লাখে 1,000-এ 100 মারছে মাত্র, ঠিক আছে? প্রাইমারি পঞ্চুমান। এবার 100 আবার দেখো ইঁদুর কি আছে, ইঁদুর বা কোনো খাচ্ছে, ইঁদুর যখন পোকামাকড় খাচ্ছে, তার 10 এই পোকামাকড় থেকে এই যে 100 টাকার 90 টাকা পোকামাকড় নিজে শেষ করে দিয়েছে। কি হবে, তার দেহ সে নিজে বাড়ছে, সে বড় হচ্ছে, ডিম পাড়ছে ইত্যাদির কাছে, 90 কাজ শেষ করে দিচ্ছে। 90 টাকা বা 90%, তার 10% মাত্র 10 ক্যালোরি ইঁদুরের শরীরে স্থানান্তরিত হচ্ছে। আবার দেখো, মানে মানে বুঝছো, মানে এ যদি 1,000 টাকা থাকে, এই 1,000 টাকা বা 900 টাকা এ খরচ করে দিয়েছে, তার মাত্র 100 টাকা তোমার ফড়িং পাচ্ছে, পোকামাকড়।
পোকামাকড় যে 100 টাকা পেলো, তার 100 টাকা পোকামাকড় 90 টাকা নিজে খরচ করছে নিজের শরীরের কাজে লাগানোর জন্য, বুঝেছো? তাহলে আর বাকি 10 টাকা, 10 টাকা এবার ইঁদুর পাচ্ছে। ইঁদুর কি করবে এবার, যে বলছি না, সে তার 9 টাকা, 10 টাকা 9 টাকা নিজের কাজে খরচ করবে। 9 টাকা আমি এখানে বলছি শক্তির সঙ্গে তুলনা করো, 9 টাকা যাতে তোমার বুঝতে সুবিধা হয়। নিজের কাজে সঞ্চয় করে দিয়ে খরচ করেছে, বাকি যে 1 টাকা সে রেখেছে, সে 1 টাকা কে পাচ্ছে, বাদ বাকি পাচ্ছে। তাই বুঝেছি, এটাই বলছি নির্ণয়। নির্ণয় বলছি এটাই হচ্ছে 10 শতাংশ সূত্র। 10 শতাংশ সূত্র ভেরি ভেরি প্রচুর ইম্পর্টেন্ট। তোমাদের বই উল্লেখ নেই, সিলেবাসে নেই, তো প্রচুর ইম্পর্টেন্ট এগুলো, ঠিক আছে? পরীক্ষা মানে নীলম্যান কে দিয়েছিল 10 শতাংশ সূত্র। এইভাবে গোটা বাস্তবতা একই সিস্টেমে চলছে। যাই যত সে আমরা খাদ্য জালও পড়েছি বা খাদ্য শৃঙ্খল পড়েছি, পত্রের ক্ষেত্রে যে 10 শতাংশ সূত্র অনুসারে যাচ্ছে, বুঝতে? তারপর কি আছে, আশা বুঝতে বুঝাতে পেরেছি। বলছে সৌরশক্তির কতটা উদ্ভিদ দেহ থেকে আবদ্ধ হয়। এবার দেখো, বলছে সূর্য যে এত শক্তি আছে, আমি বলছি এরা পেয়েছে যা আছে তার একটা 1000 বলে দিলাম, 100 ক্যালোরি, 1000 ক্যালোরি, এই যে বলে 1000 ক্যালোরি, 100 ক্যালোরি, 10 ক্যালোরি বলে দিলাম। উৎপাদকে আমি বলে দিলাম 100 ছিল, তার উৎপাদকে 100 থাকলে তার 10% করে যাচ্ছে, এটা আমরা বলে নিলাম, জেনে নিলাম। কিন্তু এটা আমরা জানলাম যে আমরা যে উদ্ভিদ থেকে তো 100 ক্যালোরি আসতেছে উদ্ভিদ থেকে, কিন্তু উদ্ভিদ সূর্য থেকে কত নিচ্ছে সেটা কেন জেনেছি? সেটা আমরা জানতে পারি না। আমরা এটা জেনেছি যে উদ্ভিদ যদি 100 টাকা থাকে, তার ইঁদুর খাচ্ছে, পোকামাকড় খাচ্ছে স্যার 90 টাকা, 10 টাকা, মানে 10%। সেখান থেকে পোকামাকড় পাচ্ছে 10%। এই যে তোমার যেটা ছবিটা দেখেছিলাম, যে এরা পাচ্ছে 10%। কিন্তু আমরা এটা দেখিনি যে উদ্ভিদ সূর্য থেকে কত নিচ্ছে। আমরা দেখেছি? আমরা দেখি না। উদ্ভিদ লাখ খান নিচ্ছে, কোটি খান নিতে পারছে, কিন্তু আমাদের জানতো যে উদ্ভিদ সূর্য খানে কত নিচ্ছে। এটা যাচ্ছে বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস হলো সূর্য, সূর্যের আলো। তবে পৃথিবীতে সূর্য যত আলো শক্তি পৌঁছায় তার মাত্র 0 থেকে 1 শতাংশ সবুজ উদ্ভিদ দেহের রাসায়নিক শক্তি থেকে আবদ্ধ হয়, দেখেছো? সূর্যে যদি 1 কোটি থাকে, 1 কোটি, 100 কোটি ভাগের, এটা মনে হবে 100 কোটি ভাগের মাত্র 1% ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। সে 1% মাত্র 0 থেকে 1%, আরো থেকে হাফ করি, মাত্র সবুজ উদ্ভিদ সেটা নিতে পারে। যদি পুরো শক্তিটা সবুজ উদ্ভিদ নিত সূর্যের, তাহলে উদ্ভিদ পুড়ে ছাই হয়ে যেত, ঠিক আছে? এটা মনে রাখো। সূর্যের যা আছে তার মাত্র 0 থেকে 1% সবুজ উদ্ভিদ তার দিয়ে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে আবদ্ধ করে, মনে আছে? এইবার যে 1%, ওই 1% যদি আমরা 1000 ধরি, তো আমি ভাবি তোমার কাছে 100 টাকা 1 টাকা নিয়েছো, ওটা আমার কাছে 1000 টাকার সমান। সেই 1%-এর 10% করে শক্তি এক দেহ থেকে স্থানান্তর হচ্ছে। তার মানে কতটুকু শক্তি, মানে তাই বলো মানুষের এত বুদ্ধি, কত এনার্জি, মানে সূর্য থেকে যা আসে তার 1% উদ্ভিদ নিচ্ছে, তার 1% মধ্যে 10% ধাপে ধাপে আসছে। আমরা যদি মানুষ ভাবি, আমি যদি ভাবি আমি আজকে মাংস খাবো, ধরো আমি যদি একটা এনার্জি খাচ্ছি, ধরো আমি একটা ফল খাচ্ছি, ফল কোথা থেকে, গাছ থেকে নিচ্ছি, গাছ থেকে ডাইরেক্ট খেয়ে নিচ্ছি, ঠিক আছে, কিন্তু আমি যদি ভাই মাংস খাবো, প্রথমে গাকে ধরো আমি তুমি খাসি মাংস খাচ্ছ, খাসি মাংস খাচ্ছ, ঠিক আছে, কত উদ্ভিদ, উদ্ভিদ থেকে তুমি ঘাস, সূর্য থেকে উদ্ভিদ, ঘাস থেকে খাসি, ছাগল, ছাগল থেকে তুমি খাচ্ছ, মানে মাঝে দুটো ধাপ রয়ে গেছে, তুমি সেই এনার্জি পাচ্ছ না, ঠিক আছে? মানে আমার তাতেই এত মানুষ বুদ্ধিমান, মানে পুরো এনার্জি পেলে তাহলে কি হতো, এলিয়ান্স হয়ে গেল, ঠিক আছে? এই কাজটি বাস্তবে সৌরশক্তি অর্জন হিসেবে পরিচিত। এখানে উল্লেখ করা যায় যে সূর্য থেকে পৃথিবীতে মোট আলো শক্তির পরিমাণ 12.3 সঙ্গে 1000 কিলো ক্যালোরি, মানে 12.3 সঙ্গে গুণিতক 1022 ক্যালোরি, যে সূর্য থেকে পৃথিবীর যে মোট আলো শক্তি পরিমাণ যেটা আসে, এটা মনে রাখতে অনেক, একটু মনে হবে যে 0.1 সবুজ উদ্ভিদ সংগ্রহ করে। এটা বুঝতে পারলে? এখানে অত কিছু নেই। তো থ্যাংক ইউ। তাহলে এটা ছিল আমাদের ছিল যে আজকে পড়ারই। আমরা কি বললাম প্রথমে, আজকে শক্তি প্রবাহ টপিকটা খুব ইম্পর্টেন্ট। আমরা প্রথম বললাম শক্তি প্রবাহ কাকে বলে। শক্তি প্রবাহের কয়টি ধাপ আছে, অর্জন করা, যেগুলো অর্জন করা, ব্যবহার করা, শান্ত করা। তারপর বললাম শক্তি প্রবাহ কিভাবে হয়। তারপর আমরা বললাম যে কয়টি বাজে তাপ গতিবিদ্যার সূত্র কি, এটা ভালো করে মনে রাখবে যে শক্তির কোনো সৃষ্টি হয়, কোনো ধ্বংস হয় না, শক্তি রূপান্তর হয়, ধ্বংস হয় না। এবং আরেকটা কি সূত্র বললাম আমরা তাপ গতিবিদ্যার, যে এখানে ছিল আমরা কি বললাম, একটা তাপবিদ্যুৎ যে সূত্র পড়লাম, আরেকটা এখানে আমরা তার আগে লিনিয়ামের 10 শতাংশ পড়লাম। তারপরে বললাম আমরা যে শক্তি, এখানে শক্তি স্থানান্তর বলতে এটা বোঝানো হয়নি। শক্তি স্থানান্তর বলতে কি বোঝায়, এই যে যখন উদ্ভিদ থেকে, এই যে সূর্য থেকে উদ্ভিদ, উদ্ভিদ থেকে ফড়িং, ফড়িং থেকে ব্যাং, ব্যাং থেকে সাপ, এই যে স্থানান্তর, এটাকে বলছে শক্তি স্থানান্তর। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ হলো বাস্তুতন্ত্রের উৎপাদক স্তর থেকে খাদ্য শৃঙ্খলের মধ্যে বিভিন্ন প্রাণীদের প্রবাহিত হয়। এই একমুখী প্রবাহ স্থানান্তর তাপ গতিবিদ্যার প্রথম সূত্র মনে দিই, যেটা আমরা যেটা পড়লাম যে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র কি, যেটা আর দ্বিতীয় সূত্র কি, একটু ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? তারপর বললাম যে কত রকম শক্তি আছে।
থ্যাংক ইউ, ভালো করে পড়াশোনা করো, দেখো ডিসেম্বরে পরীক্ষার সম্ভাবনা আছে, যদি এখন নোটিশ আসেনি তার আগে তোমার আগে 23-এ রেজাল্ট বেরোবে। তাই তোমার আমি আমার পুরো সিলেবাসটা কমপ্লিট করাবো, ঠিক আছে, বাই টু বাই। কেন আমি চাই যে কমপ্লিট থাকুক, যখন পরীক্ষা হবে তোমরা পড়ো, আর দিনে 1-2 ঘন্টা টাইম দিয়ে পড়ো, কিন্তু যদি ডিলিট করেছো তখন এত তোমার যদি অন্য পরীক্ষা থাকে সেটা ব্যস্ত থাকো, তার সাথে একটা পড়ে রাখো যদি ডিলিট করেছো, কারণ সিলেবাস অনেক বড় সিলেবাস, ঠিক আছে। আর কোশ্চেন এত সহজে হয়নি যে একবারে করে 2022 সালে হয়েছিল, না পড়ে অনেকে পাস করছে গাদা 100 উপর নাম্বার পেয়েছে, ঠিক আছে। কঠিন সেই লেভেলেই কোশ্চেন হবে, ঠিক আছে। 2023 সালে 22-এ যে 23-এ কোশ্চেন আছে, 24-এও যদি হয় হবে, ঠিক আছে। থ্যাংক ইউ, ভালো থাকো। এই চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো এবং লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ।